Assalamu alaikum and very good evening, dear students. This is the first semester. আপনারা অলরেডি আমি IS1 আপনাদের ক্লাস নিয়েছি। এরপরে কেরামত এসিএম এ এফসিএম এ সে বোধহয় নিয়েছে হচ্ছে IS2। তারেক কামাল সম্ভবত IS16 নিয়েছে আমি যতদূর জেনেছি। সো আজকে একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল IS নিব, সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8। সো আমার একটা সিম্পল কোশ্চেন টু ইউ যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শুভ্র হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সো যেটি বলছিলাম যে এটা এই আইএসটার কন্টেন্টটা কি, হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8? কেউ বলতে পারবেন? এনিওয়ান খুব কুইক রেসপন্স করেন, যেটা কি, কোন কন্টেন্টে কথা বলবে, কিসের উপর কথা বলবে প্লিজ। অ্যাকাউন্টিং স্যার, সৌরভ বলছিলাম স্যার। অ্যাকাউন্টিং পলিসি বা আমরা যে ধরনের ভুল করি সেই ভুলগুলোর সলিউশন নিয়ে আমার যত ধারণা এটা ডিসকাশন করা হয়েছে। হ্যাঁ, partially you are right, absolutely। কেউ বলতে পারবেন যে কি বলা আছে টাইটেল অফ দিস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? বিকজ আপনি যদি বলেন যে প্রথম 5টা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি সবার জন্য খুব জরুরি, সব সময় লাগে, তার ভিতর এটা একটা প্রতিনিয়তই আমাদের বিভিন্ন ধরনের ফেস করতে হয়, এবং এটা বেসিক গাইডলাইনও দেয়া আছে যে অ্যাকাউন্টিং পলিসি অ্যাডাপশন কিরকম হবে, সেই গাইডলাইন গুলো দেয়া আছে। সো কেউ কি হচ্ছে বেটার অ্যান্সার করতে পারবেন, মানে এক্স্যাক্টলি কি কন্টেন্ট এটা বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস, এররস এন্ড এস্টিমেশন। লেটস সি যে ও কি বলছে। আসলে চেঞ্জটা পরে, আগে অ্যাকাউন্টিং পলিসি। আপনি ঠিক বলেছেন, একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে চেঞ্জটা শুরুতে না। আপনার অ্যাকাউন্টিং পলিসি সম্পর্কে এখানে বলা আছে ফার্স্ট অফ অল, দেন হচ্ছে চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস অ্যান্ড এরর যেটা হয়। আমি এখানে রেখেছি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, বিকজ এটা আমি এই স্লাইডটা কন্টিনিউ করার পরে আপনাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো। সো লাস্টে যিনি আনসার করলেন হি ইজ অলমোস্ট 95% কারেক্ট। বাট প্রথমে হচ্ছে আইএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8-এ বলা আছে অ্যাকাউন্টিং পলিসি, অর্থাৎ আপনি পলিসিটা কিভাবে নিবেন, পলিসিটা কি, পলিসি কিভাবে নিতে হয়, এই বিষয়গুলো ডিসকাশন আছে। দেন চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট। অবভিয়াসলি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জের ব্যাপারেও কথা বলা আছে, বাট হেডিংটা এরকম আছে, এন্ড দেন এরর। সো দিস ইজ দ্য আইএস 8। তো আমরা যদি দেখি আইএস 8 এর ভিতরে কি কি নিয়ে কাজ করব, হাউ টু সিলেক্ট এন্ড অ্যাপ্লাই অ্যাকাউন্টিং। আমার মনে হয় একজন বোধহয় একটু এই যে মিউট করে দিও ওনাকে। ওকে, আপনাদের মিউট করে সব সময় রাখবেন সো দ্যাট অন্য শব্দটা বেশি না আসে। সো যেটা বলছিলাম যে আপনাদের হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8 এর যদি আমরা অবজেক্টিভ দেখি, ফার্স্ট হচ্ছে হাউ টু সিলেক্ট এন্ড অ্যাপ্লাই আওয়ার অ্যাকাউন্টিং পলিসিস। আমরা যেখানেই অ্যাকাউন্টিং কাজ করি না কেন, যে অর্গানাইজেশনেই করি না কেন, অ্যাকাউন্টিং পলিসি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়, সেখানে কিন্তু অ্যাকাউন্টিং পলিসির কিছু জিনিস লিখতে হয়, বেসিক পলিসিগুলো। এর বাইরে অবভিয়াসলি ইউ হ্যাভ ইউর অ্যাকাউন্টিং পলিসি এবং এটা ডিটেইল থাকে। সো এটা কিভাবে সিলেক্ট করবেন এবং অ্যাপ্লাই করবেন এটি প্রথমে বলা আছে। দেন হাউ টু অ্যাকাউন্ট ফর দ্য চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং পলিসি। যদি কোনো অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয়, তাহলে হাউ ইউ রিঅ্যাক্ট, হাউ ইউ অ্যাক্ট অন দ্য চেঞ্জ অফ দ্য অ্যাকাউন্টিং পলিসি। দেন হাউ টু অ্যাকাউন্ট ফর চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেটস। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টিং এস্টিমেটস। এই ডেফিনেশন আমি পরে বলছি, বুঝিয়ে দিচ্ছি, বাট এটুকু জানেন যে অ্যাকাউন্টিং এস্টিমেট চেঞ্জ হলেও কিছু জায়গায় চেঞ্জ আনতে হয়, সেটা কিভাবে করবেন। And then last one, how to correct error made in the previous reporting period. আগের পিরিয়ড গুলোতে কি কি ধরনের এরর আছে, দ্যাট ইজ কিভাবে কারেকশন করবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এখন কোশ্চেন হচ্ছে যে এরর কি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল। আমি আপনাদেরকে কোশ্চেন করলাম যে কেউ যদি ফ্রড করে, এই ফ্রডটা কি এর ভিতরে আসবে নাকি শুধু এরর আসবে? কেউ একজন বলবেন কাইন্ডলি। স্যার, আনইনটেনশনাল এরর গুলাই তো আসার কথা, আর ইন্টেনশনাল গুলোও স্যার আসবে, কিন্তু আনইনটেনশনাল গুলাই স্যার আসে নরমালি। কারণ জেনে শুনে তো কেউ ভুল করবে না স্যার। না, জেনে শুনে ফ্রড করে, ভুল করে না, ফ্রড করে না। কারণ স্যার ইন্টেনশনালি সেটা হবে ফ্রড। হ্যাঁ, তো এখানে কি সবই আসবে নাকি শুধু আনইনটেনশনাল আসবে, সেটা আমি জিজ্ঞেস করছি। দুটোই আসবে, তবে স্যার আমার যেটা মনে হয় দুটোই আসবে, তবে স্যার যেটা ম্যাটেরিয়াল যদি সিগনিফিকেন্ট হয় সেক্ষেত্রে আমরা কারেকশনে যাব, আদারওয়াইজ আমরা ওটাকে হয়তো নোট দিয়ে শেষ করতে পারি। ওকে ওকে, সৌরভ আপনি কি মানে কি কোথায় কাজ করছেন এখন আপনি? স্যার আমার সিএসসিসি কমপ্লিট হয়েছে মুর্শিদাবাদ থেকে স্যার।
আচ্ছা আচ্ছা, জব করেন কোথায়? স্যার এখনো জবে জয়েন করি নাই। আহ, আচ্ছা, আপনার কিন্তু কনসেপ্ট গুলো ভালো, আপনি কিন্তু একটু সিরিয়াসলি এই সেশনের সমস্ত ক্লাসগুলো যারা করায়, মানে আমি আপনাকে সবাইকে একই কথা বলবো, কিন্তু আপনি যেহেতু রেসপন্স করছেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমি বুঝতে পারছি। প্লিজ ট্রাই টু, আপনি কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বইটা নিয়ে কালেক্ট করছিলেন, আমাদের বইটা? স্যার এখনো কালেক্ট করতে পারি নাই। এমনিতে আমার কাছে স্যার আইএস এর বইটা আছে। ওকে, মেইন বইটা আছে। জি স্যার। ওকে, কোনো অসুবিধা নেই। তো মেইন বই থাকলে তো আপনার টোটাল পড়লে আরো সুবিধা আর কি। তো যাই আমি হোক, কালেক্ট করবো স্যার, ইচ্ছা আছে। হ্যাঁ, আপনি আপনি হচ্ছে যে কোনোভাবেই আইএসআইএফআরএস এর এই লার্নিং গুলোর থেকে বাইরে থাকবেন না। আপনার কিন্তু মোটামুটি কনসেপ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমি আগাই, আমি বোঝার চেষ্টা করি, আপনারা যখন অ্যান্সার করেন তখন আমি বোঝার চেষ্টা করি যে আপনাদের এই ক্লাসের অ্যাভারেজ। তবে এবার আমি ভেরি হ্যাপি যে এই ক্লাসের অ্যাভারেজ আন্ডারস্ট্যান্ডিং ইজ মাচ বেটার, এবং আপনারা ভালো স্টুডেন্টরা এই ব্যাচে আসছেন। আমি রিয়েলি মানে আই এম হোপফুল। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে আপনারা একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি ক্লাসের ভিতরে, খুব কুইক, এখন কোনো কথা আপনারা বলবেন না, জাস্ট আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের সিভিটা শামীম স্যারের কাছে মেইল করবেন। হ্যাঁ, যারা জবে নাই বা জব চেঞ্জ করতে চান, আমরা কিন্তু প্রায়শই লোকজন খুঁজি, বাট আসলে এই জায়গাটাতে জাস্ট একটা, ওই সৌরভ যেহেতু জবে নাই বলছেন, তো কাইন্ডলি সবাই যদি জব করার ইচ্ছা থাকে, এখন অনেকে মনে করতে পারে যে আমি কোর্স শেষ করেছি, এখন আমি সামনে সিএ পরীক্ষা দিয়ে জয়েন করবো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট আপনারা একটু সিভিটা দিয়ে রাখেন। এনিওয়ে, সো এখন আমি সৌরভ রাইট, এটা আসলে বেসিক্যালি কারেকশন ইজ বোথ ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল। এখানে কোশ্চেন হচ্ছে আসলে ম্যাটেরিয়াল কি ইম্যাটেরিয়াল, সেই জিনিসটা বলবো। সো আমি আশা করি যে আজকের লেকচারের পরে 8 নিয়ে, আইএস 8 নিয়ে 1% ডাউট আপনার ভিতর থাকবে না। ইউ উইল বি 100% শিওর the content, the treatment according to International Accounting Standard 8 আপনারা হবেন, বিকজ এটা খুব বড় আইএস না। আর আমিও চেষ্টা করব যে এই স্লাইডের বাইরেও কয়েকটা প্র্যাকটিক্যাল আসপেক্টে আপনাদেরকে একটু মানে কোশ্চেন আনসারের মাধ্যমে ক্লিয়ার করার। সো আপনারা যদি এই ক্লাসটা খুব মেটিকুলাসলি রিগুলাসলি দেখেন এবং তাহলে এবং ফলো করেন, আই হোপ যে আপনাদের এই নিয়ে আর সমস্যা থাকবে না। সো লেট ক্যারি অন। সো এখন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং পলিসিটা কি এবং চেঞ্জটা কি। সো আইএস 1 বলছে হচ্ছে যে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর। সো স্বাভাবিকভাবে অ্যাকাউন্টিং পলিসি হচ্ছে, এটা সংজ্ঞাটা সামনে দেওয়া আছে, অ্যাকাউন্টিং পলিসি। তালুকদার প্লিজ আপনি একটু, ওকে, আপনারা কোশ্চেন না থাকলে আনমিউট করেন না প্লিজ। হ্যাঁ, যেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং পলিসি এবং তার চেঞ্জ নিয়ে ডিসকাশন করা হচ্ছে। চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেট যদি চেঞ্জ হয় বলা আছে, আর এরর কারেকশনের কথা বলা আছে, দ্যাট ইজ দ্য কন্টেন্ট, আমরা আগেই বলেছি। এখন কোশ্চেন হচ্ছে যে আইএস 8 এর একটা সামারি এখানে দেখানোর চেষ্টা করেছি, স্যাটিসফাই মানে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ, এটা কম্পারেবিলিটি এন্ড রিলেভেন্স এন্ড রিলায়েবিলিটি। কেন আইএস 8 প্রয়োজন হয় এই প্রসঙ্গে একটু বলি। হোয়াট ইজ দ্য নেসেসিটি, হোয়াট ইজ দ্য নিড অফ আইএস 8? আইএস 8 না থাকলেও তো চলতে পারতো, কিন্তু কেন প্রয়োজন? বিকজ যখন আপনি কোন একটা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করছেন, গত 5 বছরে একটা জিনিস যেভাবে দেখিয়ে আসছেন, হঠাৎ করে আপনি চেঞ্জ করলে আপনার চ্যালেঞ্জটা হবে কম্পারেবিলিটি হবে না। অর্থাৎ আপনার স্টেটমেন্টের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার যারা, রিডার যারা, তারা কিন্তু গত 10 বছরের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড থেকে হঠাৎ করে আপনি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করে আপনার যদি করে ফেলেন, সেটা এক্সাম্পল সামনে আপনাদের দেখাবো, তখন কিন্তু এটা কম্পারেবিলিটি থাকবে না, আনকম্পারেবল হয়ে যাবে। আগে আপনি হয়তো সেলস ডিসকাউন্ট সেলস থেকে বাদ দিয়ে আসছেন, হঠাৎ করে সেলস ডিসকাউন্ট হয়তো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আকারে দেখা যাচ্ছেন। অথবা আপনি আগে কোনো একটা সময় হয়তো আপনার হচ্ছে আইএস 16 গত ক্লাসে যেটা তারেক কামাল নিল, সেই ক্লাসে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনার যেটা হচ্ছে যে প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট পিপিই অথবা ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি 40, যদিও সেটা দেখায় নাই, কিন্তু এটা কাছাকাছি একই ট্রিটমেন্ট হয়। এই বোথ কেসে মানে প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট অ্যাকর্ডিং টু আইএস 16 এন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট ইন প্রপার্টিজ আইএস 40, এই দুই জায়গায় আপনি এতদিন ধরে কস্ট মডেলে ছিলেন। হ্যাঁ, কস্ট মডেলে ছিলেন। এখন চট করে আপনার মনে হলো আপনি এখানে এসে এই বছরে এটাকে ফেয়ার ভ্যালু বা রিভ্যালুয়েশন মডেলে চলে গেলেন। এই বলতে পারবেন যে কি প্রবলেমটা হবে চেঞ্জ দা, বাট এই চেঞ্জটা করতে গেলে কি প্রবলেমটা হবে, কেউ একজন বলবেন যে কি প্রবলেম হতে পারে? ভ্যালুয়েশনে চেঞ্জ আসবে।
অবভিয়াসলি আপনার অ্যাসেটের ভ্যালুতে চেঞ্জ আসবে। এখন এইটা যদি, হ্যাঁ ইউ আর রাইট, ঠিক আছে। সো ভ্যালুয়েশনের যে চেঞ্জ বা যেটার অ্যাসেটের যে ভ্যালুটা বা যেটা আপনি দেখাচ্ছেন বুক ভ্যালু অথবা ক্যারিং ভ্যালু, এটা আপনার চেঞ্জ আসবে। এখন এই চেঞ্জটা যদি আপনি হঠাৎ করেই কোনো ব্যাখ্যা ছাড়া, কারণ ছাড়া, কেন করছেন, কিভাবে করতে হবে, কেন করেছেন, এই বিষয়গুলো যদি ক্লিয়ারলি মেনশন না করেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজাররা কম্পেয়ার করতে পারবে না এবং অনেক ক্ষেত্রে রিলিভেন্সি এবং রিলায়েবিলিটির অভাব ঘটবে। সো আমরা যদি বলি IAS 8 এর উদ্দেশ্য হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলোর রিলায়েবিলিটি এন্ড রিলেভেন্স রাখার জন্য এবং কম্পারেবিলিটি এনশিওর করার জন্য। ফার্স্ট দেন হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি। তো বলতেছে রিলিভেন্ট IAS আর ম্যান্ডেটরি। এখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং পলিসি কিন্তু এক একটা IAS এক একটা অ্যাকাউন্টিং পলিসি আকারে চলে আসে। লেটস সে আপনি ইনভেন্টরি ভ্যালুয়েশন কি ফিফো মেথডে করবেন নাকি ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডে যাবেন, দ্যাট ইজ ইওর অ্যাকাউন্টিং পলিসি অ্যাজ পার IAS 2। আপনি আপনার হচ্ছে যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটি কি আপনি হচ্ছে রিভ্যালুয়েশন মডেল ধরবেন না কস্ট মডেল ধরবেন, দ্যাট ইজ ইওর পলিসি। সো এই IAS গুলোর আলোকে আপনি পলিসিটা সেট করবেন। সিমিলারলি আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি ডাইরেক্ট করবেন কি ইনডাইরেক্ট করবেন, এখানে আপনাদের ছোট্ট একটা তথ্য দিয়ে দিই, সেটি হচ্ছে ক্যাশ অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনার IAS এবং IAS অনুযায়ী আপনি ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট দুই মেথডেই ক্যাশ ফ্লো প্রেজেন্ট করতে পারেন। বাট বাংলাদেশের লোকাল ল এখন আপনাকে ইনসিস্ট করে, আপনাকে সাজেস্ট করে যে আপনি ডাইরেক্ট মেথডটা ফলো করেন। যদিও ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 আপনাদেরকে এখনো কেউ পড়ায় নাই, বাট জাস্ট বলে রাখলাম। সো কোনো জায়গায় এটাও আপনাদের একটু ইনফরমেশন জানা দরকার, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 এর মানে IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বাইরেও কিন্তু লোকাল ল, যেমন ধরেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রুলস এন্ড রেগুলেশনস আছে, FRC কিছু কিছু জায়গায় দেয়, তার বাংলাদেশ ব্যাংক আছে, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রাইমারি এবং সেকেন্ডারি রেগুলেটররা কিন্তু কিছু কিছু জায়গায় ভিন্ন ভিন্ন বা একটু ডিফারেন্স দিতে পারে, সেই জায়গাগুলোও কিন্তু কাজ করার সুযোগ আছে। কোন একটা সেশনে আমি বলবো যে আসলে IAS এর সাথে যদি লোকাল ল গুলোর চেঞ্জ হয় তাহলে কি হবে না হবে, এটা নিয়েও আমি একটা ডিফারেন্ট আপনাদের সেশন দিব। তো এনিওয়ে, সো অ্যাকাউন্টিং পলিসি হচ্ছে ইনফ্যাক্ট IAS গুলো হচ্ছে এক একটা IAS কে আপনি সরাসরি নিতে পারেন, আর কোথাও যদি IAS এর সরাসরি কোনো কিছু বলা না থাকে সেখানে আপনার বেস্ট জাজমেন্ট খাটাইতে হয়। সো এটা আমরা পরে দেখবো। যখন IAS থাকবে না তখন ফ্রেমওয়ার্ক ফলো করবেন এবং আপনি এটা কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করবেন। একবার আপনি কস্ট মেথড, একবার রিভ্যালুয়েশন মেথড, একবার ফিফো, একবার ওয়েটেড অ্যাভারেজ কস্ট, এটা করা যাবে না। আপনার মন মতো ইচ্ছা মতো আপনি পলিসি চেঞ্জ করতে পারবেন না, আপনাকে কনসিস্টেন্টলি ইউজ করতে হবে। এনি কোশ্চেন জাকির অথবা শরীফ, আপনার কোনো কোশ্চেন করবেন? দুজনে আনমিউট হয়ে আছেন। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং যে পলিসিগুলো নেবেন এটা কনসিস্টেন্ট হতে হবে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করা হতে পারে, এটা দুইটা ক্ষেত্রেই এটা সম্ভব। একটা হচ্ছে অন্য কোনো IAS যদি আপনাকে চেঞ্জ করতে বলে, হ্যাঁ, মানে আপনি একটা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করবেন, অন্য একটা IAS যদি বলে যে চেঞ্জ করতে হবে তাহলে চেঞ্জ করবেন, আদারওয়াইজ আপনি করতে পারবেন না। আরেকটা হতে পারে যে আপনি পরিবর্তন করবেন অ্যাকাউন্টিং পলিসি, উদ্দেশ্য হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মোর রিলায়েবল এন্ড কম্পারেবিলিটি তৈরি হবে, এই দুইটা ক্ষেত্রে চেঞ্জ করা যাবে। আদারওয়াইজ আপনার মন মতো অ্যাকাউন্টিং করা সহজ, প্রফিট বেশি দেখায়, ফিফুতে প্রফিট কম, এভারেজে প্রফিট বেশি, ডেপ্রিসিয়েশন মেথড আগে ছিল সাম অফ ইয়ার ডিজিট মেথড, এখন প্রফিট বেশি দেখানোর জন্য আপনি যাবেন স্ট্রেট লাইনে। নো, ইউ ক্যান নট ডু দ্যাট, you can only do that if it is required by another IAS। কে রে ভাই, আপনি আনমিউট হতে না করছিলাম, এই যে শরীফ আপনি বারবার আনমিউট হয়ে যাচ্ছেন, কেন হচ্ছেন আমি জানি না। এনিওয়ে, এবং শব্দ ক্রিয়েট করছেন, শরীফ খেয়াল রেখেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে when আমার এই প্রশ্ন, আমি যে কথাগুলো এখন বললাম কে বুঝেন নাই বা কে বুঝছেন, কেউ একজন রিপ্লাই করেন। আমি কি বলার চেষ্টা করলাম যে অ্যাকাউন্টিং পলিসি কোন কোন ক্ষেত্রে চেঞ্জ করা যাবে, এই ক্ষেত্রে একটা কথা বলেছি, কে বুঝেছেন বলেন প্লিজ। স্যার শুধুমাত্র যদি অন্য কোনো IAS এ বলা থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ করা যাবে। জি, এবং হচ্ছে মানে যদি মনে হয় যে এইটা চেঞ্জ করলে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা আরো মোর রিলায়েবল হবে, সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো। absolutely you are absolutely pointed out।
জাকির, আপনি কোথায় কাজ করছেন এখন কাইন্ডলি? স্যার আমি একটু এই মুহূর্তে জবলেস আছি। আগে স্যার একটা অর্গানাইজেশনের ম্যানেজার হিসেবে ছিলাম স্যার। ওকে, মানে ইচ্ছা করে আছেন ভলান্টারি নাকি আপাতত মানে? না না, ভলান্টারি না, কোভিড এর কারণে একটু জবটা চলে গেছে। ওকে ওকে, ঠিক আছে। তো আপনি একটু কাইন্ডলি ওই যে একইভাবে যেটা বললাম একটু শামীম স্যারের যোগাযোগ করে সিভিটা দিয়ে রাখেন। এনিওয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা, আপনি ইউর অ্যাবসলিউটলি পয়েন্ট আউট রাইটলি বলছেন যে দুইটা ভাবেই আইএস এর চেঞ্জ করা যায়। একটা হচ্ছে যে আইএস এর নিউ আইএস যদি অন্য কোথাও বলে চেঞ্জ করতে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে বেটার কম্পারেবিলিটি, বেটার রিলেভেন্স এবং বেটার রিলায়েবল ইনফরমেশন জেনারেট করে, এরকম ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে অন্য কোনো আইএস এ যদি চেঞ্জ করতে বলে তাহলে তো সেই চেঞ্জের মেথডটা তারা বলে দিবে যে কিভাবে চেঞ্জ করতে হবে। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হবেন। আপনারা আইএস 17 নামে একটা আইএস ছিল, এটা কি ছিল, কোন আইএস ছিল, কেউ বলতে পারবেন? হোয়াট ওয়াজ আইএস 17? এনিওয়ান? স্যার আইএস 17 ছিল লিজ স্যার। আইএস 17 ছিল লিজ, অ্যাবসলিউটলি। এখন এটা কি হয়েছে, এখন কোন কোন আইএস এ চলে গেছে বা এটা কোন? স্যার আইএফআরএস 16 তে চলে গেছে। ওকে, ফ্যান্টাস্টিক। তো এখানে কি কি মেসিক মানে মেইন চেঞ্জ কি হয়েছে এটা জানেন আপনি? আইএস 17 এ কি ছিল আর আইএফআরএস 16 এ কি চেঞ্জ আসলো একটু বলতে পারবেন এক লাইনে? স্যার মেইন চেঞ্জটা হচ্ছে এখন অল মানে টোটালটাই ফাইন্যান্স লিজ। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, সো ও কিন্তু জাকির কিন্তু একদম পারফেক্টলি বললেন, যেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এখন আমি আইএস 17 আইএফআরএস 16 এর কমপ্লিকেশন নিচ্ছি না, ওটা পরে দেখবো। আমি উদাহরণের জন্য বলছি, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করার জন্য আমি উদাহরণটা দিচ্ছি। বাট আপাতত জানার কোনো দরকার নেই, বাট আমি একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে আমরা লিজ নেই, বাংলায় যেটাকে বলে হচ্ছে ইজারা নেয়া, মানে আমরা ওয়ান কাইন্ড অফ রেন্টাল নেয়া, বাট রেন্টালটাকেই লিজ বলে, যেটা হচ্ছে যে ইজারা বাংলায়, এটা। তো আমি আগে যেটা ছিল, আগে আইএস 17 ছিল লিজ, সেটা এখন বন্ধ হয়ে নতুন করে আইএফআরএস 16 চলে গেছে। সো বেসিক যে ডিফারেন্স সে বললো, হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। আরো কিছু স্মল চেঞ্জেস আছে, বাট এক নম্বর পয়েন্ট যেটা বলছে, এক নম্বর পয়েন্ট হি ইজ রাইট। কি বলেছে যে কারেন্টলি দেয়ার ইজ নো অপশন, আগে অপশন ছিল, দেয়ার ওয়াজ অপশন। কি অপশন ছিল? অপারেটিং লিজ বলে একটা জিনিস ছিল, আর একটা ফাইন্যান্স বা ক্যাপিটাল লিজ ছিল। এখন কোনো ক্লাসিফিকেশন নাই, অল লিজ। ইফ ইট ইজ লিজ, যদি এটা লিজ হয়ে থাকে তাহলে লিজের সংজ্ঞা অনুযায়ী এটা হবে হচ্ছে অল আর ফাইন্যান্স অথবা ক্যাপিটাল লিজ, দেয়ার ইজ নো অপারেটিং লিজ। এটা ক্লিয়ার আছে। তবে 1 বছরের কম সময় কোনো ভাড়া নিলে সেটাকে লিজ হিসেবে ট্রিটমেন্ট হবে না। আর ছোট জিনিস, ধরেন আপনার ম্যাটেরিয়ালিটি লেভেল বা আপনার থ্রেশহোল্ড, অ্যাসেট থ্রেশহোল্ডের নিচে যদি কিছু নেন তাহলে এটা কোনো লিজই হবে না। সো ইফ ইট ইজ এ লিজ তাহলে ফাইন্যান্স লিজ, দেয়ার ইজ নো, মানে ওই যে অপারেটিং লিজের অপশন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে জাকির এবং হচ্ছে ওই আরেকজন যে কথা বললো, এই দুইজন ছাড়া আপনারা কেউ কি বুঝেছেন যে কি কি বলার চেষ্টা করলাম এখানে? সৌরভ এবং জাকির ছাড়া অন্যরা অ্যান্সার করেন প্লিজ। জি স্যার, জি বুঝেছি স্যার। বুঝছেন? ওকে ওকে ওকে, না বুঝলে কষ্ট করে আবার এই ভিডিওটা যখন দিব আরেকবার দেখবেন, কারণ এটা কিন্তু খুবই জরুরি জিনিস। হ্যাঁ, আর হচ্ছে যে পরের সেশনে আমাকে কোশ্চেন করবেন, অথবা আপনাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে যেটা বুঝবেন না চট করে এক লাইনে লিখে দিবেন। এনিওয়ে, তাহলে আমরা এটা বুঝাতে পারলাম, তাহলে অ্যাকাউন্টিং পলিসি নিয়ে আমরা ক্লিয়ার। এরপরে আমরা বলছি অ্যাকাউন্টিং এস্টিমেট। সরি প্লিজ স্যার, একটা কোশ্চেন ছিল অ্যাকাউন্টিং পলিসিতে। জি স্যার ফার্স্ট টাইম যখন আমি কোনো কোম্পানির জন্য পলিসিটা অ্যাডাপশন করব, সেটা হয় ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, কোন পদ্ধতিটা আমি চুজ করব? এটা তো মানে এটা কি কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে নাকি এটা চয়েস, যার যেটা চয়েস? না না না, আমি একটা চমৎকার কোশ্চেন, আপনার কোশ্চেনটা অত্যন্ত চমৎকার, আমি বলছি। আচ্ছা, এই কম্পার আমি একটা উদাহরণ এখন দিব, যদিও আল্লাহ মাফ করুক এটা দেয়া ঠিক হচ্ছে না বা আপনারা অনুভবে নিয়েন না। সেটা হচ্ছে, ধরেন আপনি বিং এ মুসলমান, অন্য ধর্মেও সেম সিমিলার উদাহরণ আছে। আপনি কিভাবে চলবেন, কি করবেন কি করবেন না, প্রথম আসবে হচ্ছে দেখবেন যে এটা আপনার পবিত্র কোরআন শরীফে, হলি কোরআনে কি আছে, এটা হচ্ছে ফার্স্ট গাইডলাইন। ডাইরেক্ট কোরআনে থাকলে ওটা আপনার ডাইরেক্ট মেনে নিতে হবে। দেন কোরআনে ক্লিয়ার করা নাই, তখন কি করি আমরা? হাদিস শরীফে কি আছে এটা আমরা দেখার চেষ্টা করি। যখন হাদিস শরীফেও পাওয়া যায় না, তখন আমরা দেখি যে ইজমা কিয়াস বা হচ্ছে যে পরবর্তীকালে তাবেইন বা যারা ছিল তাদের জীবনে একটা প্র্যাকটিস, বা আমরা ওই যে যেটাকে বলি হচ্ছে যে
কতগুলো ইয়ে আছে, আপনার হচ্ছে মাযহাব আছে না, এই অনুযায়ী আমরা ফলো করি। এই কথাটা কি আপনারা জাকির আমার উদাহরণটা বুঝতে পারলেন? আমার উদাহরণটা বুঝতে পারলেন? জাকির, আপনি যে কোশ্চেন করছেন। স্যার বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এবার আমি একটু উদাহরণ দেই। তাহলে এই যদি ওটা মিলানো সরাসরি ঠিক হচ্ছে না, আল্লাহ মাফ করুক, তারপর আমি জাস্ট বলছি। এবার হচ্ছে সিমিলারলি হচ্ছে যে আপনি যখন কোনো পলিসি ঠিক করবেন, প্রথমে আপনাকে ডাইরেক্টলি দেখতে হবে যে কোনো আইএসএ এটা আছে কিনা। যেমন ধরেন ইনভেন্টরি পলিসি, অ্যাসেট পলিসি, আপনার হচ্ছে লোন পলিসি, পেয়াবল পলিসি, রিসিভেবল পলিসি। যখন এই পলিসিগুলো করবেন প্রথমবারের মতো, তখন দেখবেন আইএসএ কি বলা আছে। যদি এমন কোনো পলিসি আপনার করার প্রয়োজন হয় যেটা আইএসএ নাই, তখন আপনি দেখবেন এটার আইএস এর সঙ্গে আরেকটা জিনিস আছে, আইএস এবং আইএফআরএস এর সাথে আরেকটা জিনিস আছে, ইন্টারপ্রিটেশন বলে, ব্যাখ্যা থাকে। সেই ব্যাখ্যাগুলো দেখবেন, লাইক হাদিস। যদি ব্যাখ্যা না থাকে, আইএসএও নাই, ব্যাখ্যাতেও নাই, তখন হচ্ছে আপনি লোকাল লজ এন্ড রেগুলেশন, লোকাল গ্যাপ আছে, যেটা বাংলাদেশ গ্যাপ, ইন্ডিয়া গ্যাপ, ইউএস গ্যাপ, বা অ্যাকাউন্টিং যে কনসেপ্ট গুলো আছে, সেই কনসেপ্ট গুলো প্লাস আপনার ম্যানেজমেন্টের ডিসক্রিপশন, ম্যানেজমেন্টের অথরিটি। বাট এই অথরিটিটা আপনার লজিক্যাল হইতে হবে। পাগলের মতো একটা ডিসিশন নিলে আপনি পলিসি করতে পারবেন না। নিশ্চয়ই কমন সেন্স বলে একটা কথা আছে, এবং কমন সেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এটা বুঝতে পারবেন যে কমন সেন্সটা কেন কমন সেন্স, এটা বুঝাই দিই। ধরেন আমরা এখন এই ক্লাসে কারেন্টলি আমরা আছি প্রায় 27-28 জন লোক। তো ধরেন আমরা 28 জন লোক যদি একটা নির্দিষ্ট লাইনে দাঁড়ায় থাকি, আর সামনে যদি একটা গাছ থাকে, অনেক দূরে একটা গাছ, ধরেন আপনার একটা দূরে একটা গাছ আছে, তো আমি 28 জনকে যদি বলি, ভাই তোমার সামনে এই গাছের দূরত্ব কত, এই 28 জন কেউ লিখলো 20 ফিট, কেউ লিখলো 21 ফিট, কেউ লিখলো 15 ফিট, কেউ লিখলো 14 ফিট, কেউ লিখলো 26 ফিট। একটা ইন্টারেস্টিং রিসার্চ বলছি, এটা একদম রিসার্চ। এই 28 জন যে 28টা তথ্য দিয়েছে, এটা যোগ করে 28 দিয়ে ভাগ দিলে যেটা এভারেজ হবে, ওই এভারেজ ইজ অলমোস্ট দ্য অ্যাকচুয়াল। আমার ব্যাপারটা বুঝতে পারলেন? আমি এই উদাহরণটা দিলাম, কি উদাহরণ দিলাম বুঝতে পারলেন? জাকির, আমি কি উদাহরণ দিলাম? বুঝতে পারছি। মানে হচ্ছে কি, ধরেন মানুষের কমন সেন্স কিন্তু খুব আনকমন কিছু না। মানে আমার আপনার দুজনের যদি আলাদাভাবে জিজ্ঞেস করা হয়, দেখবেন যে ইউজুয়াল জিনিস, জেনারেল জিনিস আমরা একই অ্যান্সার দিচ্ছি। তো এইটাই হচ্ছে ওই যে বললাম, যখন আপনার কোথাও কোনো রেফারেন্স নেই, তখন ম্যানেজমেন্টের হাতে ছাড়া আছে। ম্যানেজমেন্ট মানে বোর্ড অফ ডিরেক্টরস এন্ড সিএফও এন্ড আদার্স ছাড়া আছে তাদের হাতে, কিন্তু সেটা রেশনাল লজিক্যাল হইতে হবে, একদম উল্টাপাল্টা কিছু করতে পারবে না। সো আই হোপ আই ক্যান অ্যান্সার ইউর কোশ্চেন। জাকির, ক্লিয়ারলি বুঝছেন এখন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এখন আমরা বলবো অ্যাকাউন্টিং এস্টিমেট। পলিসি হয়ে গেল। পলিসি কিন্তু সামনে অনেক কথাবার্তা আছে, বাট এক স্লাইডে আপনাদের মোটামুটি ডিসকাশন শেষ করে ফেললাম, পরে আবার রিপিট হবে। সো এবার আসেন এস্টিমেট। এস্টিমেট কে একজন বলতে পারবেন যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং এস্টিমেট? কি কি এস্টিমেট হইতে পারে, কি কি কয়েকটা উদাহরণ দিতে পারবেন? এনিওয়ান? অ্যাসেটের লাইফ টাইম। ইয়েস, অ্যাসেটের লাইফ টাইম ইজ এ এস্টিমেট। ওকে, অবশ্যই ঠিক আছে। এরপরে ধরেন ব্যাড ডেটের প্রভিশন হয় না, আমরা কত % প্রভিশন রাখবো ফর দ্য অ্যাকাউন্ট রিসিভেবল এগেইনস্ট, সেটা একটা হচ্ছে এস্টিমেট। অ্যাসেটের লাইফ টাইম ধরে ডেপ্রিসিয়েশনটা একটা এস্টিমেট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার অনেক সময় আমরা কন্টিনজেন্ট লাইবিলিটি ক্রিয়েট করি, সেইখানেও একটা এস্টিমেট ক্রিয়েট করতে হয়। যে কোনো প্রভিশনের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে প্রভিশনের ক্ষেত্রে এস্টিমেশন করতে হয়। সো অ্যাবসলিউটলি ইট ইজ এস্টিমেট। ইয়েস, ইউ আর রাইট। সো এটা ঠিক আছে। তো এই এস্টিমেটটা চেঞ্জ হইলে কি হয়, এটাও এই আইএসএ বলা আছে, ঠিক আছে। আর তাহলে কি হলো, অ্যাকাউন্টিং এস্টিমেট হচ্ছে অফেন চেঞ্জ টু রিফ্লেক্ট দ্য নিউ ইনফরমেশন। ধরেন প্রতি বছরই কিন্তু ওই যে ইউজফুল লাইফ কি হবে না হবে, এগুলো কিন্তু আলোচনা হইতে পারে। আপনি একটা মেশিন কিনলেন, মেশিনটার বছর শুরুতে ইঞ্জিনিয়াররা বললো যে স্যার ইট ইজ 10 ইয়ার্স লাইফ টাইম ধরে নেওয়া হলো। সো ও যে লাইফ টাইম 10 ইয়ার্স বললো, প্রবাবলি সে এটা হচ্ছে একটা হাইপোথেটিকেশন বা একটা চিন্তা করে সে বললো। বাট এই মেশিনটা হয়তো বাংলাদেশে ইউজই হয়নি, আগে হয়তো ইউরোপে হয়েছে। ইউরোপের জলবায়ু, ওখানের ময়েশ্চার, ওইখানের রেইন, ওখানের হিউমিডিটি মে বি অর মে নট বি সিমিলার টু বাংলাদেশ। তখন দেখা যাবে ইউরোপে যে মেশিন চলছে 10 বছর, সেটা বাংলাদেশে 12 বছর হইতে পারে, সেটা বাংলাদেশে 8 বছর হইতে পারে। সো এই মেশিনটা যখন আমরা ডেপ্রিসিয়েশন করি, তখন নিশ্চয়ই ওই মেশিনের ভ্যালুকে আমরা 10 দিয়ে ডিভাইড করে স্ট্রেট লাইনে যদি হয়, তাহলে স্ট্রেট লাইনে 10 দিয়ে ভাগ দিয়ে
প্রতি বছর ডেপ্রিসিয়েশন করি। এখন প্রতিটা বছর যাওয়ার পর আমাকে অ্যাসেস করতে হয় যে আসলে আমি যেটা এস্টিমেট করছিলাম এটা প্রপার আছে কিনা, কাছাকাছি আছে কিনা। যদি না থাকে তাহলে এটা চেঞ্জ করতে হয়। সো দ্যাট ইজ কল্ড অ্যাকাউন্টিং এস্টিমেট। তাহলে পলিসি গেল, এস্টিমেট গেল। এবার আসেন প্রায়র পিরিয়ড এরর। প্রায়র পিরিয়ড মানে কারেন্ট পিরিয়ডে এরর হইলে তো কোনো কোশ্চেন নেই। আমার জানুয়ারি মাসে হয়েছে, আমি তো ডিসেম্বরে অ্যাকাউন্টস ক্লোজ করবো, তো জানুয়ারি মাসের ভুল তো আমি এই বছরেই করেছি, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। কিন্তু কোশ্চেন কখন হয়, যখন আগের বছরগুলোতে, আমি এখন কাজ করছি 2021, 2020-এ কোনো ভুল করছি, অথবা 19-এ ভুল করেছি, অথবা 18-তে, 17-এ, 16, ইভেন এরও আগে করেছি। সো এরকম যদি কোনো ভুল হয়, সেই ভুলগুলো কি হতে পারে, অমিশন মানে হচ্ছে বাদ পড়ে গেছে, and misstatement that should not be occurred, মানে এমন কিছু ভুল করছেন, এমন কিছু বাদ দিয়ে আসছেন যে বাদটা দেওয়া ঠিক হয়নি। সো এরকম ক্ষেত্রে আসলে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হয়। আর এখানে এই যে অ্যাকাউন্টিং এস্টিমেটের ক্ষেত্রে প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন হয়। সো আমি এখনো আপনাকে প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন কি আর রিট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন কি, আর এখানে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জের রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট কি, এটা কিন্তু এখনো ব্যাখ্যা করিনি। তিনটায় তিন রকম বলা আছে। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, সেখানে বলা হচ্ছে আইদার এর অ্যাপ্লিকেশন কি হবে, তাহলে কনসার্ন আইএসএ বলা থাকবে, আর কিছু বলা না থাকলে এটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হবে। রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট মানে যেখানে ভুল হয়েছে সেই পিরিয়ডে যে ঠিক করা, সেখানে চলে যাওয়া, কারেন্ট ইয়ারে করবেন না। কারেন্ট ইয়ারে একটা কারেক্টেড ফিগার চলে আসবে, গত বছরগুলোর ভুলের একটা ওপেনিং ব্যালেন্সে কারেক্ট হয়ে আসবে। আর প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে এস্টিমেট বলা হচ্ছে, যে প্রিভিয়াসলি কি হয়েছে ইউ ডোন্ট বদার, সামনে যা আছে তার ভিতরে আপনি ঠিক করে নেন, মানে কারেন্ট ইয়ার এবং সামনে ঠিক করেন, প্রিভিয়াস ইয়ার ঠিক করতে হবে না। এররের ক্ষেত্রে বলা হচ্ছে রিট্রোস্পেক্টিভ রিস্টেটমেন্ট, যদি এটা ম্যাটেরিয়াল হয়, যেটা শুরুতে জাকির অথবা সৌরভ বলছিল, যে যদি এটা এমন হয় যে এই যে এররটা বা অমিশনটা বা ভুলটা বা ফ্রড বা এরর বা যাই বলেন, এটা ম্যাটেরিয়াল যদি হয় তাহলে রিট্রোস্পেক্টিভ আগে যে ঠিক করতে হবে, আর যদি ইমম্যাটেরিয়াল হয় তাহলে সামনের পিরিয়ডে ঠিক করলে চলবে। এখন আমাকে বলেন, আমরা আর অনেক পড়বো এই আইএস এর, কেবলমাত্র আমি সময় নিলাম অলরেডি মাত্র ধরেন 30 মিনিট, হ্যাঁ 30 মিনিট কথা বলেছি, বাট আরো বরং 1 ঘন্টা এটা নিয়ে পড়বো। কিন্তু এই আধা ঘন্টায় কিন্তু আমি টোটাল আইএস 8 এর একটা সামারি দিয়েছি, বাট এক্সাম্পল দেখতে হবে, আরো অনেক কোশ্চেন করতে হবে। বাট এই স্লাইডের ভিতরে কি বোঝা গেছে কিনা, কেউ এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে সোফা? এনি কোশ্চেন? লাস্টে যে তিনটা বলেছেন স্যার, আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা, এই রিট্রোস্পেক্টিভ আর প্রসপেক্টিভ, তাই তো? ওকে, তাহলে আমরা সামনে আগাতে আরো পেয়ে যাবো। এখানে যদি সব বলার দরকার নেই, সব বোঝারও এখানে দরকার নেই, এটা একটা স্লাইড, আমরা এটা সামনে আপনার ক্লিয়ার হবে। আচ্ছা, এবার অ্যাকাউন্টিং পলিসি। অ্যাকাউন্টিং পলিসি অলরেডি আমি বলেছি যে অ্যাকাউন্টিং পলিসি আর এনিথিং ফ্রম রুলস, গাইডলাইন, কনভেনশনস, প্রিন্সিপাল and similar norms used by entity for the preparation of the financial statement. So carefully, if you are deciding whether to use historical cost or fair value measurement, you are basically selecting your accounting policy and not assessing the accounting estimate. আপনি যখন এটা করতেছেন যে আপনি ফেয়ার ভ্যালু নেবেন নাকি হচ্ছে যে ফেয়ার ভ্যালু নেবেন নাকি হিস্ট্রিক্যাল কস্ট নেবেন ফর ইওর পিপিই তে, তখন আপনি কিন্তু ইউ আর সিলেক্টিং ইওর অ্যাকাউন্টিং পলিসি, এটা এখানে বলা আছে। সো এটা আমরা অলরেডি জানি, ডিসকাস করেছি। এরপর হচ্ছে যে হাউ টু সিলেক্ট অ্যাকাউন্টিং পলিসি, যেটা হচ্ছে আমাদের কোশ্চেন করেছিল, এই কোশ্চেনটা অলরেডি জাকির করেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে আগের স্লাইডে যে ডিসকাশন করলাম তার সমস্ত ব্যাখ্যাগুলো পরে আছে, এই কারণে যে আমাকে কোশ্চেনটা করলো যে স্যার আমি রিট্রোস্পেক্টিভ এবং প্রসপেক্টিভটা ক্লিয়ার হয়নি, তাকে আমি ওইখানে অ্যান্সার না দিয়ে সামনে আসলাম, কারণ সামনে এই প্রত্যেকটা জিনিস আবার রিপিটেডলি ব্যাখ্যা করা আছে। সো নাও দ্য কোশ্চেন অফ আমাদের ছিল যেটা জাকির, সেই কোশ্চেনটা ছিল হাউ টু সিলেক্ট অ্যাকাউন্টিং পলিসি। ওকে, সো এখন হচ্ছে দ্য কোশ্চেন হিয়ার ইজ ওয়েদার there is some IFRS or interpretation dealing with the specific transaction or situation. যদি এমন হয় পার্টিকুলারলি ওই IFRS কোন নির্দিষ্ট IFRS বা ইন্টারপ্রিটেশন এটা আছে, তাহলে তো সেটা অনুযায়ী করবেন। যদি না থাকে তাহলে কি করবেন, if there is no some standard or interpretation, then you simply apply it. যদি এটা থাকে, যদি আপনি if there is some standard or interpretation, তাহলে সরাসরি এটা আপনি নিয়ে নেন, এটা নিয়ে আপনার কোনো
চিন্তা করতে হবে না। ফর এক্সাম্পল, when you account for your new machine, then obviously need to apply IS 16 property plant and equipment. যদি আপনি কোনো মেশিনের পলিসি সেট করতে হয় তাহলে তো বাইরে যাওয়ার কোনো দরকার নেই, IS 16 should be your policy. এবার when there is no specific standard or interpretation, যেখানে কোনো specific standard or interpretation নাই dealing with your transaction or item, then management need to use judgment and development its own policy, but carefully the policy needs to provide as reliable and relevant information as possible. আমি যে আগের অ্যানসারটা করেছিলাম, জাকির এখন আরো ক্লিয়ার হয়েছে না এখানে? জি স্যার, জি ওকে, স্যার। জি।